হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম অ্যানালিটিক্স। আজ ম্যাথামেটিক্স সিরিজের ক্লাসে আমাদের আলোচনার টপিক হলো পার্সেন্টেজ পার্ট 2। পার্সেন্টেজ পার্ট 1-এর ক্লাসে আমরা পার্সেন্টেজের বেসিক কিছু কনসেপ্টস নিয়ে ডিসকাস করেছিলাম এবং দেখে নিয়েছিলাম বেশ কিছু প্রবলেমস। আজও আমরা বেশ কিছু প্রবলেমস নিয়ে ডিসকাস করতে চলেছি। তবে তার আগে বলে রাখি, পার্সেন্টেজ পার্ট 1-এর ক্লাসটি যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই ওপরের আই বাটন থেকে গিয়ে দেখে নিতে পারো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো তোমাদের স্ক্রিনে আছে। ইন অ্যান এক্সামিনেশন 34% অফ দ্য স্টুডেন্টস ফেইল্ড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড 42% ফেইল্ড ইন ইংলিশ। If 20% of the students failed in both the subjects, then find the percentage of the students who passed in both the subjects. এসএসসি সিজিএল টিয়ার 2 2019-এর প্রশ্ন এটা। কী বলা হলো প্রশ্নটাতে? একটি পরীক্ষায় 34% শিক্ষার্থী গণিতে ফেল করে এবং 42% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে। যদি 20% শিক্ষার্থী উভয় বিষয়েই ফেল করে থাকে তাহলে কত শতাংশ শিক্ষার্থী দুই বিষয়ে পাশ করেছে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ভেন ডায়াগ্রাম ইউজ করতে পারি, আবার ফর্মুলা দিয়েও অঙ্ক করতে পারি। এই ক্ষেত্রে আমরা ফর্মুলা দিয়ে অঙ্কটিকে দেখে নিব। অঙ্কটিতে যে ফর্মুলা ইউজ হবে সেটি হলো 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড পারসেন্ট। এখানে এক্স, ওয়াই এবং জেড সেটা কী কী জিনিস একটু বলে রাখি। এক্ষেত্রে দেখো দেওয়া আছে আমাদের দুটো সাবজেক্টে ইন্ডিভিজুয়াল ফেলের পার্সেন্টেজটা, বা সেক্ষেত্রে কোশ্চেনে আমাদের পাসের পার্সেন্টেজও দেওয়া থাকতে পারে। ইন্ডিভিজুয়াল যে সাবজেক্টের পার্সেন্টেজগুলো দেওয়া থাকবে সেটাকে আমরা এক্স এবং ওয়াই হিসেবে ধরে নেব, এবং বোথ সাবজেক্টসে ফেলের পার্সেন্টেজ যেটা দেওয়া আছে সেটাকে আমরা কনসিডার করব জেড হিসেবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্সের ভ্যালু হয়ে গেল 34, ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল 42 এবং জেডের ভ্যালু হয়ে গেল 20। তো ভ্যালুগুলোকে সিম্পলি পুট করে দেব, তাহলে চলে আসবে 100 মাইনাস 34 প্লাস 42 মাইনাস 20%। ক্যালকুলেশন করলে 100 মাইনাস 56 মিনস 44%। অ্যাজ সিম্পল এস দ্যাট। সো দেখতেই পারছো ফর্মুলা ইউজ করে কত সহজেই আমরা অঙ্কটিকে করে নিতে পারলাম। ভেন ডায়াগ্রাম করলেও হয়তো ইজি হতো, কিন্তু সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগতো। ঠিক আছে, তাহলে আমরা মুভ করব আমাদের পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন আসছে, আ স্টুডেন্ট মাল্টিপ্লাইড আ নাম্বার বাই 3/5 ইনস্টিড অফ 5/3. হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন? প্রশ্নটিতে বলা হলো একটি ছাত্রকে একটি সংখ্যাকে 5/3 দিয়ে গুণ করতে বলা হলে সে ভুল করে 3/5 দিয়ে সংখ্যাটিকে গুণ করে ফেলে। এতে হিসেবে কত শতাংশ ভুল হবে তা নির্ণয় করো। এই অঙ্কটিকে আমরা দুটি অ্যাপ্রোচে করে দেখব। ঠিক আছে, প্রথমে যে অ্যাপ্রোচটি আমরা নিচ্ছি সেখানে আমরা মূল যে সংখ্যা সেটিকে ধরে নিয়ে করব। প্রথমে আমরা মূল সংখ্যা বা অরিজিনাল নাম্বারটিকে ধরে নিলাম 15। এখন প্রশ্ন আসবে আমরা 15ই কেন ধরলাম? দেখো, যে সংখ্যা দিয়ে তাকে গুণ করতে বলা হয়েছিল এবং যে সংখ্যা দিয়ে সে গুণ করেছে দুটোই কিন্তু ফ্র্যাকশানে আছে। এবার ফ্র্যাকশানে থাকার জন্য কিছু ক্যালকুলেশনে কমপ্লিকেসি আসতে পারে, তাই আমরা কি করব, যে ফ্র্যাকশানের ডিনোমিনেটর পার্টগুলোর আমরা কি এলসিএম বা লসাগু নেব, এবং যেটা লসাগু আসবে সেটাকেই আমরা অরিজিনাল সংখ্যা হিসেবে ধরে নেব, যাতে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো 5 এবং 3 আছে, তো 5 এবং 3-এর লসাগু হয় 15, তাই আমরা অরিজিনাল সংখ্যাটা ধরে নিলাম 15। ঠিক আছে, তাহলে কারেক্ট রেজাল্টেন্ট মানে যেটা আমাদের উত্তর আসা উচিত ছিল, অর্থাৎ 5/3 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, তাই 15 ইন্টু 5/3 করলে আমরা পাবো 25। এটা আমাদের উত্তর আসা উচিত ছিল, কিন্তু বাই মিস্টেক দ্য রেজাল্ট বিকেম 15 ইন্টু 3/5 ইকুয়ালস টু 9। কারণ 15কে গুণ করা হয়েছে কত দিয়ে? 3/5 দিয়ে, সেক্ষেত্রে অ্যান্সারটা চলে এসছে কত? 9। তাহলে এবার আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের রেজাল্ট আসা উচিত ছিল 25, কিন্তু এসেছে 9। তাহলে এরর পার্সেন্টেজ এবার আমরা বের করতে পারবো। এরর পার্সেন্টেজ হয়ে যাবে এরর বাই অরিজিনাল ইন্টু 100%। এরর কত? এরর অরিজিনাল আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল 25, কিন্তু হয়েছে কত? 9। এই দুটো ডিফারেন্স নিলেই আমরা কী পেয়ে যাব? এররটা পেয়ে যাব। আর অরিজিনাল যেটা আছে সেটা কত? 25। তাহলে ভ্যালু পুট করছি 25 মাইনাস 9/25 ইন্টু 100%। সেখান থেকে ক্যালকুলেশন করলে 16/25 ইন্টু 100%, তাহলে চলে আসলো আমাদের 64%।
বোঝা গেল? এটা একটু লেন্দি প্রসেস কিন্তু ইজি প্রসেস, ঠিক আছে? আরেকটা প্রসেস আমরা এখনই দেখে নেব পাশে। এই ক্ষেত্রে দেখো আমরা কি করছি, ডিরেক্ট আগে আমি লিখে নিচ্ছি, তারপরে তোমাদেরকে বুঝাচ্ছি কি করছি বিষয়টা। এখানে করলাম এরর পার্সেন্টেজ ইকুয়ালস টু 5/3 মাইনাস 3/5 হোল ডিভাইডেড বাই 5/3 ইন্টু 100%। একটু ভালো করে বুঝবে, যে সংখ্যা দিয়ে গুণ করতে বলা হয়েছিল এবং যে সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে সেই দুজনের ডিফারেন্সটাই আমরা নিয়ে নিচ্ছি এরর হিসাবে। আর অরিজিনাল কোনটাকে ধরে নিচ্ছি? অরিজিনাল ধরে নিচ্ছি যেটা দিয়ে গুণ করতে বলা হয়েছিল, সেটাকে আমরা অরিজিনাল ধরে নিচ্ছি। এরকমটা কেন করলাম? মনে করছি যদি অরিজিনাল সংখ্যাটা হতো 1, তাহলে 1 যদি সংখ্যাটা হতো তাহলে যে সংখ্যা দিয়ে গুণ করতে বলা হয়েছিল সেটা 5/3 ইন্টু 1 করলে 5/3 থাকতো। আর গুণ করার পরে যেটা দিয়ে গুণ করা হয়েছে অর্থাৎ 3/5, সেটা দিয়ে 1কে গুণ করলে থাকতো 3/5। তাহলে এক্ষেত্রে কিন্তু চেঞ্জ কিছু আসতো না। তাই আমরা এই কনসেপ্টটাকে ইউজ করলাম, 5/3 মাইনাস 3/5 হোল ডিভাইড বাই 5/3। এবার আরেকটা জিনিস এক্ষেত্রে মাথায় রাখতে হবে, এই ধরনের অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখে বুঝতে না পারি যে কোনটা বড় কোনটা ছোট, আমরা সিম্পলি ওপরে এররটাকে ফার্স্টে ফাইন্ড করব। যদি নেগেটিভ আসেও ওপরে, আমরা সাইনটাকে কি করব, ইগনোর করব, কারণ আমাদের শুধু এক্ষেত্রে পার্সেন্টেজের এররটা ফাইন্ড করতে বলেছে। তাহলে চলো এবার ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করলে 25 মাইনাস 9 ডিভাইডেড বাই 15 আর হোল ডিভাইডেড বাই 5/3 ইন্টু বাইরে আছে 100%। তাহলে 16/15 আর নিচের 5/3টা ওপরে মাল্টিপ্লাইড হয়ে গেলে 3/5 হলো ইন্টু 100%। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের চলে আসছে 64%। আশা করছি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। বুঝতে না পারলে আরেকবার রিওয়াইন্ড করে দেখে নাও ভিডিওটিকে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। প্রবলেম 3তে বলা হয়েছে, ইফ দ্য হাইট অফ আ সিলিন্ডার ইজ ইনক্রিজড বাই 15% and the radius of its base is decreased by 10%, then by what percent will its curved surface area change? বলা হলো একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 15% বৃদ্ধি করলে এবং তার ব্যাসার্ধ 10% হ্রাস করলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত শতাংশ পরিবর্তিত হবে? এই ধরনের অঙ্ক আমরা লাস্ট ক্লাসেও করেছিলাম। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হলো a মাইনাস বি মাইনাস এবি বাই 100%। দেখো, যেহেতু প্রথম ক্ষেত্রে হচ্ছে ইনক্রিজ বলা হয়েছে এবং পরের ক্ষেত্রে ডিক্রিজ বলা হয়েছে, তাই আমরা কিন্তু এ এবং বিকে অলরেডি সাইন দিয়ে কনসিডার করে নিয়েছি। মানে একে আমরা পজিটিভ সাইন রেখেছি এবং বিকে নেগেটিভ সাইনে রেখেছি। তাহলে এবার ভ্যালুগুলো যদি আমরা পুট করি তাহলে আসবে 15 মাইনাস 10 মাইনাস 15 ইন্টু 100% বাই 100%। সেখান থেকে কাটাকাটি করছি, করে আমরা পেয়ে যাচ্ছি 5 মাইনাস 1.5%, অর্থাৎ 3.5%। তাহলে আমাদের এরিয়াতে চেঞ্জ কত হলো? 3.5%। ঠিক আছে, কিন্তু যেহেতু 3.5% সেটা কী ছিল, পজিটিভে এসছে, নেগেটিভে আসেনি, তাই এরিয়াটা কি হলো, ইনক্রিজ করলো। বোঝা গেল? আমরা আগেও বলেছিলাম যদি অ্যান্সারে আমাদের এই ক্ষেত্রে পজিটিভ আসে তাহলে আমরা বুঝবো যে ইনক্রিজ করেছে, আর যদি নেগেটিভে আসতো তাহলে আমরা ধরে নিতাম যে এরিয়াটা ডিক্রিজ করেছে। ক্লিয়ার? চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 4, the population of a village was 9,600. In a year, with the increase in population of males by 8% and that of females by 5%, the population of the village became 10,272. What was the number of the males in the village before increase? সুতরাং বলা হলো একটি গ্রামের জনসংখ্যা ছিল 9,600 জন। এক বছর পরে সেই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা গেল যে পুরুষের সংখ্যা 8% ও মহিলার সংখ্যা 5% বৃদ্ধি পেয়েছে এবং গ্রামের মোট জনসংখ্যা হয়েছে 10,272। তাহলে জনসংখ্যা বৃদ্ধির পূর্বে গ্রামে পুরুষের সংখ্যা কত ছিল? দেখে নিচ্ছি সমাধানটি। ইনক্রিজ ইন টোটাল পপুলেশন মানে টোটাল যে পপুলেশন আছে সেখানে কত বৃদ্ধি পেল? এখন হয়েছে 10,272 এবং পূর্বে কত ছিল? পূর্বে ছিল 9,600। তো এই দুটো ডিফারেন্স নিলেই আমরা বের করে ফেলতে পারব কত বৃদ্ধি পেয়েছে মোট সেক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে 672। ক্লিয়ার? তাহলে এবার কত পার্সেন্ট বৃদ্ধি পেল টোটাল পপুলেশনে সেটা বের করে নিচ্ছি। তাহলে ইনক্রিমেন্ট পার্সেন্ট ইন টোটাল পপুলেশন হয়ে যাবে
672 ডিভাইডেড বাই 9600 ইন্টু 100%। কাটাকাটি করছি, করে এই ক্ষেত্রে আমার অ্যান্সার মানে রেজাল্ট চলে আসলো 7%। ক্লিয়ার? এটা 7% ইনক্রিমেন্ট হলো আমার টোটাল পপুলেশনের ওপর। কিন্তু কোশ্চেনে লক্ষ্য করে দেখো, মেল পপুলেশনের ইনক্রিজ করেছে, মেল পপুলেশন ইনক্রিজ করেছে 8% এবং ফিমেল পপুলেশন ইনক্রিজ করেছে 5%। কীভাবে করছি অঙ্কটাকে দেখো, একটু বুঝবে। মেল এবং ফিমেল দুটো লিখলাম। মেল 8% ইনক্রিজ করেছে, ফিমেল 5%, কিন্তু ওভারঅল কত ইনক্রিজ করেছে? 7%। এক্ষেত্রে আমরা মিক্সচার অ্যালিগেশনের একটি কনসেপ্ট ইউজ করব, ক্রস মেথড। দেখো কি করছি এই ক্ষেত্রে, এই যে মেল 8% ইনক্রিজ করেছে আর টোটাল ইনক্রিজ করেছে 7%, তো সেখানে দুজনে যদি আমরা ডিফারেন্স নিই, সেটা আমরা কত পেয়ে যাব? সেটাকে আমরা এই সাইডে লিখব। আর টোটাল ছিল টোটাল ইনক্রিজ করেছে 7%, কিন্তু ফিমেলে ইনক্রিজ করেছে 5%। এই যে ডিফারেন্সটা, সেটা লিখবো আমরা কি এইদিকে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কত লিখতে পারি আমরা? 2 আর 1, যেহেতু 8 7-এর থেকে 1 বেশি এবং 5 7-এর থেকে 2 কম। ঠিক আছে? এই যে 2 আর 1 পেলাম, সেটা কি পেলাম আমরা? সেটা একটা রেশিও পেলাম। কিসের রেশিও বলতে পারবে? এই রেশিওটা আমরা পেলাম যে সেটা হলো মেল আর ফিমেলেরই রেশিও, কিন্তু সেটা হবে আমাদের জনসংখ্যা বৃদ্ধির পূর্বে। এটা আমাদের মিক্সচার অ্যালিগেশন চ্যাপ্টারের একটা কনসেপ্ট। যখন আমরা সেই চ্যাপ্টারটা করব, এই কনসেপ্টটাকে ডিটেলডে ডিসকাস করব। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে পপুলেশন ইনক্রিজ করার পূর্বে মেল আর ফিমেলের রেশিও ছিল 2:1। তো আমরা টোটাল পপুলেশন জানি যে কত ছিল পূর্বে, তো সেখান থেকে আমরা মেলের পপুলেশনটা বের করে নিতে পারবো। তাহলে নাম্বার অফ মেলস বিফোর ইনক্রিজ হয়ে যাবে 2/3 ইন্টু 9600। সেখান থেকে ভ্যালু ক্যালকুলেট করলে চলে আসবে 6400। এটাই হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে? চলে যাব পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 5। আ ম্যান spends 75% of his income. His income increases by 20% and his expenditure also increases by 10%. Find the percentage increase in his savings. কি বলা হলো প্রশ্নটিতে? এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করে। যদি তার আয় 20% এবং তার খরচ 10% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? চলো কোশ্চেনটার সমাধান দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, আগে আমরা দুটো কেস কনসিডার করছি, যে প্রথমে কি কত ইনকাম ছিল তার এবং এক্সপেন্ডিচার আর সেভিংস কত, আর দ্বিতীয় কেসেও সেম জিনিসটাকে কনসিডার করব। প্রথম কেসে ইনকাম যদি আমি 100 ধরে নিই, ঠিক আছে, তাহলে তার এক্সপেন্ডিচার কত বলা হয়েছে? 75%, মানে 100 যদি ইনকাম হয়, তার এক্সপেন্ডিচার 75। তাহলে সেক্ষেত্রে তার সেভিংস কত হচ্ছে? 100 - 75 করে আমরা পেয়ে যাচ্ছি কত? 25। বোঝা গেল? এখান থেকে সিম্পলি আমরা মাইনাস করলেই এটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে সেকেন্ড কেসে কি বলেছে? ইনকাম কি হয়েছে আমার? ইনক্রিজ করেছে বাই কত পার্সেন্ট? 20%। মানে 100 20% কত? 20। তো 20 অ্যাড হয়ে যাবে 100-র সঙ্গে। সেকেন্ড কেসে তার ইনকাম হয়ে গেল কত? 120। ক্লিয়ার? আর এক্সপেন্ডিচার ইনক্রিজ করেছে কত? এক্সপেন্ডিচার ইনক্রিজ করেছে 10%, মানে 75-এর 10%। ঠিক আছে? 75-এর 10% মানে 7.5। তাহলে আমার এক্ষেত্রে এক্সপেন্ডিচার হয়ে যাবে 82.5। ক্লিয়ার? তাহলে সেকেন্ড কেসে আমরা যদি এখন সেভিংসটা বের করতে চাই, কত হবে? 120 মাইনাস 82.5 মানে 37.5। ক্লিয়ার? তাহলে আমাদের এবার কোশ্চেনে দেখতে হবে যে কী বের করতে বলেছে। কোশ্চেনে বের করতে বলেছে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে, মানে পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ সেভিংস। তাহলে সেভিংস প্রথমে ছিল 25, পরে হয়ে গেল 37.5। এই দুটো ডিফারেন্স দেবো, সেভিংস পূর্বে যেটা ছিল সেটা দিয়ে ডিভাইড করব এবং মাল্টিপ্লাই করে দিব কি 100% দিয়ে। তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ হয়ে যাবে 37.5 মাইনাস 25 ডিভাইডেড বাই 25 ইন্টু 100%। ক্যালকুলেশন করছি 12.5/25 ইন্টু 100%। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে 50%। ক্লিয়ার? এবার দেখে নেব পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে, ইন মেজারিং দ্য সাইডস অফ আ রেক্ট্যাঙ্গেল, one side is taken 5% in excess and the other 4% in deficit. Find the error percent in area calculated from the measurement. ঠিক আছে? প্রশ্নটিতে বলা হচ্ছে
একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার সময় দৈর্ঘ্য 5% বেশি এবং প্রস্থ 4% কম নেওয়া হয়েছে। এতে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি আসবে তা নির্ণয় করো। এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করে ফেললাম। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ফর্মুলা যেটা, সেটা সবাই এখন তোমরা জেনে গেছো যে a মাইনাস বি মাইনাস এবি বাই 100%। যেহেতু একটা ডিক্রিজ এবং একটা ইনক্রিজ করছে, তাই এ এবং বি প্লাস এবং মাইনাসে আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা ভ্যালুগুলো পুট করলে 5 মাইনাস 4 মাইনাস 5 ইন্টু 4 বাই 100%, সেখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে 1 মাইনাস 1/5%, অর্থাৎ 4/5%। যদি এই অ্যান্সারটা আমাদের ডেসিমালে কনভার্ট করে দিতে বলে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কত? 0.8%। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড এরর পার্সেন্টেজ। ক্লিয়ার? চলে যাব আমাদের পরের প্রশ্নে। প্রবলেম নম্বর 7, the government reduces the price of sugar by 10%. By this, a consumer can buy 6.2 kg more sugar for rupees 837. Then find the reduced price of sugar per kg. কি বলা হলো প্রশ্নটিতে? চিনির দাম 10% কমানো হলে যদি একজন গ্রাহক 837 টাকায় 6.2 কেজি বেশি চিনি কিনতে পারে, তাহলে মূল্য হ্রাসের পর প্রতি কেজি চিনি কত? ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে একটা আছে, নিউ প্রাইসের ফর্মুলা, মানে নতুন যে মূল্য হয়েছে তার ফর্মুলা হলো এবি বাই 100C। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। এই ফর্মুলার মধ্যে এখন বলবে যে এ বি সি এই জিনিসগুলো কি। চলো দেখে নিচ্ছি এ বি সি এই জিনিসগুলোর অর্থ কী। এ হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্সেন্টেজ ইন প্রাইস অফ দ্য প্রোডাক্ট। যে প্রোডাক্টের কথা কোশ্চেনে বলে দেওয়া থাকবে তার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্সেন্ট, মানে কত দাম বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। এখানে দেখো কোশ্চেনে বলা হয়েছে যে চিনির দাম 10% হ্রাস পেয়েছে, অর্থাৎ এখানে এ হয়ে যাবে 10 ডিক্রিমেন্ট পার্সেন্ট। ঠিক আছে, তারপর সি। সি কি? কোয়ান্টিটি দ্যাট বায়ার গেটস দ্য প্রোডাক্ট মোর অর লেস। কোশ্চেনে দেখো একটা বলা আছে যে বায়ার বা কনজিউমার কি 6.2 কেজি বেশি চিনি পাচ্ছে। সেই কোয়ান্টিটি মানে 6.2 কেজিটাই হয়ে যাবে এক্ষেত্রে কি সি এর ভ্যালু। আর বি বাঁচলো, সেই বি এর অর্থ হলো প্রাইস অ্যাট হুইচ সি অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ইজ মোর অর লেস। এই যে সি আমরা দেখলাম একটু আগে, যে 6.2 কেজি বেশি পাচ্ছে চিনি, সেটা কত দামে? সেটা হচ্ছে 837, সেই দামটাই হলো বি। ক্লিয়ার? তাহলে এবার আমরা যদি ভ্যালুগুলোকে ডিরেক্ট পুট করে দিই, চলে আসবে 10 ইন্টু 837 বাই 100 ইন্টু 6.2। সেখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি 837 বাই 62, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি এর ভ্যালু 13.5। তাহলে নতুন যে চিনির দাম বা নিউ প্রাইস সেটা হবে কত? 13.5 রুপিস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখে নেব, প্রবলেম নম্বর 8। An ore contains 40% mass impurity. After the metal extracted from this ore contains 4% impurity, how much metal will 24 tons of the ore yield? বাংলায় দেখে নিচ্ছি। একটি আকরিকে অশুদ্ধির পরিমাণ 40% এবং এই আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার পর তাতে 4% অশুদ্ধি থাকে। এইরূপ 24 টন আকরিক থেকে কত পরিমাণ ধাতু নিষ্কাশন করা সম্ভব? প্রথমে বলা হলো পিওর মেটাল ইন 24 টনস অফ ওর। পিওর মেটাল আমরা কি ক্যালকুলেট করলাম? 60/100 ইন্টু 24 টনস। কেন? কোশ্চেনে দেখো বলা হয়েছে 40% মাস ইম্পিউরিটি থাকে কোনো একটা ওরে। ঠিক আছে, তাহলে আকরিকে যদি আমার 40% ইম্পিউরিটি থাকে, পিওর তাহলে কত হবে? 60%। তাই 24 টনসের জন্য আমরা 24কে মাল্টিপ্লাই করলাম 60% দিয়ে, পেয়ে গেলাম কত? 144/10 টনস। ঠিক আছে, ওটাকে কাটাকাটি করছি না। আরও কি জানি আমরা, কোশ্চেনে বলা আছে ইন দ্য এক্সট্র্যাক্টেড মেটাল দেয়ার ইজ 4% ইম্পিউরিটি, মানে এক্সট্র্যাক্ট করার পর নিষ্কাশন করার পরও 4% কি ইম্পিউরিটি মানে অশুদ্ধি থাকে। তাহলে শুদ্ধতার পরিমাণ কত হবে? 96%। 100 - 4 মানে 96%। ক্লিয়ার? কিন্তু বিশুদ্ধ ধাতু পাচ্ছি আমরা কত? 144/10 টনস। তাহলে এই যে 96% সেটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 144/10 টনস।
তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেট করতেই পারি যে 100% ইকুইভ্যালেন্ট টু হয়ে যাবে 144/10 ইন্টু 100/96 টনস। সেখান থেকে আমরা ক্যালকুলেশনটা করছি কাটাকাটি করে, চলে আসবে আমাদের এই ক্ষেত্রে 15 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? প্রবলেম নম্বর 9, a certain number of students from school X appeared in an examination and 30% of students failed. 150% more students than those from school X appeared in the same examination from school Y. If 80% of the total number of students who appeared from X and Y passed, then what is the percentage of students who failed from Y? এসএসসি সিজিএল টিয়ার 2 2019 এর প্রশ্ন। বাংলায় একবার দেখে নিচ্ছি প্রশ্নটাতে কি বলা হলো। এক্স নামক একটি স্কুলের কিছু সংখ্যক ছাত্র একটি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং 30% ছাত্র তাতে ফেল করে। ওয়াই নামক একটি স্কুল থেকে ওই পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের সংখ্যা এক্স নামক স্কুলের ছাত্রদের তুলনায় 15% বেশি ছিল। যদি এক্স এবং ওয়াই স্কুল থেকে যে ছাত্ররা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের মোট 80% পাস করে, তাহলে ওয়াই স্কুলের কত শতাংশ ছাত্র পরীক্ষায় ফেল করে তা নির্ণয় করো। প্রশ্নটা অনেকটা বড়, একটু বুঝে বুঝে আমাদের করতে হবে। সমাধানের ক্ষেত্রে আমরা কি করব, একটা টেবিল কনসিডার করব। টেবিলে আমরা কি ক্যালকুলেট করব, এক্স একটা স্কুল, ওয়াই একটা স্কুল, আর টোটাল মানে এক্স এবং ওয়াই মিলে কত, তাদের কি কি ক্যালকুলেট করব, অ্যাপিয়ার্ড কত সেটা আগে ক্যালকুলেট করব। অ্যাপিয়ার্ড যদি আমরা প্রথম এক্স স্কুলের ক্ষেত্রে 100 জন ধরে নিই, তাহলে ওয়াই স্কুলের ক্ষেত্রে কত হবে, 150% মোর বলছে, মানে 100-র সঙ্গে 150 আরও যোগ করে দেবো, ওয়াই হয়ে যাবে কত, 250। পরিষ্কার? তাহলে ওয়াই থেকে যদি 250 জন অ্যাপিয়ার করে আর এক্স থেকে যদি 100 জন অ্যাপিয়ার করে, তাহলে টোটাল কতজন অ্যাপিয়ার করলো, 100 + 250 মানে 350। ঠিক আছে? তারপরে ফেইল্ড, শুধুমাত্র এক্স স্কুলে কতজন ফেল করেছে সেটা বলা আছে যে 30% ফেল করেছে। কোশ্চেনে দেখতে পাবে 30% স্টুডেন্টস ফেলড। ঠিক আছে? সেটা কোথা থেকে, এক্স স্কুল থেকে। ঠিক আছে? তাহলে 100 জন টোটাল স্টুডেন্ট হলে 30 জন সেখান থেকে ফেল করেছে। আর ওয়াই স্কুল থেকে কত ফেল করেছে বা টোটাল কত ফেল করেছে কিচ্ছু বলা নেই, তাই এক্ষেত্রে আর কিছু আমরা বলতে পারছি না। এবার চলে আসছি পাস কতজন করেছে সেক্ষেত্রে। পাস্ট আমরা এই ক্ষেত্রে বলতে পারি এক্স স্কুলে যদি 100 জন অ্যাপিয়ার করে আর 30 জন যদি ফেল করে থাকে, তাহলে তাদের ডিফারেন্স নিলেই আমরা পেয়ে যাব কতজন পাস করেছে, মানে 100 থেকে 30 বিয়োগ করে আমরা পেয়ে গেলাম 70 জন এই ক্ষেত্রে এক্স স্কুল থেকে কি পাস করেছে। আর কোশ্চেনে বলা আছে দেখো 80% অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপিয়ার ফ্রম এক্স অ্যান্ড ওয়াই পাস্ট, মানে এক্স এবং ওয়াই টোটালে 80% জন ছাত্র কি পাস করেছে। তাহলে 350 ইন্টু 80/100 এটা হয়ে গেল কি আমার টোটাল পাস করার সংখ্যা। সেটা ক্যালকুলেট করলে আমরা ভ্যালু পেয়ে যাব 280। তাহলে 280 জন টোটালে পাস করেছে। তাহলে আমরা এখানে কি বের করে নিতে পারবো, টোটালে কতজন ফেল করেছে, কিভাবে, জাস্ট 350 থেকে যদি 280টাকে আমরা মাইনাস করে দিই তাহলেই আমরা পেয়ে যাব টোটালে কতজন পাস করেছে, সে টোটালে কতজন ফেল করেছে। তাহলে সেটা পেয়ে গেলাম কত আমরা, 70। ঠিক আছে? এখন দেখো টোটালে কতজন ফেল করেছে আমরা জানি, আবার এক্স থেকে কতজন ফেল করেছে সেটাও আমরা জানি। তাহলে সেখান থেকে আমরা ওয়াইয়ে কতজন ফেল করেছে সেটা বের করে নিতে পারবো কী করে, 70 - 30 = 40। ঠিক আছে? কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ স্টুডেন্টস হু ফেইলড ফ্রম ওয়াই। তাহলে ওয়াই থেকে ফেল করেছে কত, 40 জন, সেটার পার্সেন্টেজটাই আমাদের বার করতে হবে। তাহলে আমাদের ওয়াই থেকে কতজন পাস করেছে সেটা না বের করলেও হবে, শুধু শুধু আমরা টাইম ওয়েস্ট করবো না, রিকোয়ার্ড পার্সেন্টেজ ইন ওয়াই বের করে নেবো, 40/250 ইন্টু 100%। ক্যালকুলেশনটা করছি কাটাকাটি করে, সেখান থেকে চলে আসবে 16%। তাহলে 16% ছাত্র স্কুল ওয়াই থেকে কি ফেল করেছে। ক্লিয়ার? এবার মুভ করব লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে শেষ প্রশ্নে, একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। কি আছে, আ ম্যানস ইনকাম ইজ ইনক্রিজড বাই ₹1200 and at the same time the rate of tax to be paid is reduced from 12% to 10%. He now pays the same amount of tax as before. What is
হোয়াট ইজ হিজ ইনক্রিজড ইনকাম ইফ 20% অফ হিজ ইনকাম ইজ এক্সেমটেড ফ্রম ট্যাক্স ইন বোথ কেসেস। একটু ভালো করে বুঝবে প্রশ্নটাকে। এক ব্যক্তির আয় 1200 টাকা বৃদ্ধি পেল এবং একই সাথে তার করের পরিমাণ 12% থেকে কমিয়ে 10% করা হলো। এর ফলে সে বর্তমানে যে পরিমাণ কর দিচ্ছে তা পূর্বের সমান। যদি উভয় ক্ষেত্রেই তার আয়ে 20% করের বোঝা থেকে মুক্ত থাকে, তাহলে তার বর্ধিত আয় কত? এই প্রশ্নটির সমাধান আমরা দুটি অ্যাপ্রোচে করব। প্রথমে একটু জেনারেল মেথডে অ্যাপ্রোচ করব এবং সেটা একটু লেন্দি হবে, কিন্তু সেটা পরীক্ষা পারপাসের জন্য না, সেটা তোমাদের বোঝার জন্য। প্রথমে একবার এটাকে বুঝে নাও, তারপরে আমরা অল্টারনেটিভ হিসেবে কী ইউজ করতে পারি সেটা দেখে নেব। তাহলে দেখছি, প্রথমে বলা আছে কি, given that in both cases 20% of his income is exempted from tax, মানে ট্যাক্স ফ্রি। মানে বলা হলো যে দুই ক্ষেত্রেই 20% অফ হিজ ইনকাম, মানে তার যে ইনকাম বা স্যালারি তার কি 20% কি ট্যাক্স ফ্রি হয়। তাহলে কত শতাংশের ওপরে তাকে ট্যাক্স দিতে হয়? 80%-এর ওপরে। তাহলে যদি আমরা ধরে নিই প্রিভিয়াস কেসে তার স্যালারি ছিল এক্স, তাহলে এক্সের 80%-এর ওপরে তাকে ট্যাক্স দিতে হয়। তাহলে এক্সের 80% মানে হয়ে যাবে কি 4x/5। ক্লিয়ার? আবার পরের ক্ষেত্রে তার 1200 ইনক্রিজ করলো স্যালারি, মানে স্যালারি হয়ে গেল এক্স প্লাস 1200। ঠিক আছে, তার 80%-এর ওপরে তাকে ট্যাক্স দিতে হবে। তাহলে সেক্ষেত্রে তাকে কত ট্যাক্স দিতে হচ্ছে? 80/100 ইন্টু এক্স প্লাস 1200, মানে 4 ইন্টু এক্স প্লাস 1200/5। অ্যাকর্ডিং টু কোশ্চেন কী বলা আছে যে দুই ক্ষেত্রেই তার কি ট্যাক্সের অ্যামাউন্টটা সেম, মানে প্রিভিয়াস স্যালারির ওপর যদি 12% নিয়ে আমরা ট্যাক্স ক্যালকুলেট করি, আর পরের প্রেজেন্ট স্যালারির ওপর যদি আমরা 10% নিয়ে ট্যাক্স ক্যালকুলেট করি, তাহলে আমরা প্রিভিয়াস এবং প্রেজেন্টের স্যালারিটা তো দেখে নিলাম যে কতর ওপরে তার ট্যাক্সটা ক্যালকুলেট হবে। এবার সেখানে ট্যাক্সটা ইম্পোজ করে দিচ্ছি 12% আর 10% দিয়ে, তাহলে সেটা কি হবে? ইকুয়াল হবে। এখন কাটাকাটি করছি, কাটাকাটি করে সেক্ষেত্রে আমরা পেলাম 12x - 10x = 12,000, মানে 2x = 12,000, x = 6,000। মানে এক্স আমরা কি ধরেছিলাম? তার প্রিভিয়াস স্যালারি হয়ে গেল 6,000। তাহলে প্রেজেন্ট স্যালারি কত হবে? 6,000 + 1200, তাহলে 7,200। এইভাবে আমরা অঙ্কটাকে করতে পারি, কিন্তু এটা খুবই লেন্দি প্রসেস আর খুবই টাইম কনজিউমিং। তাহলে এই ধরনের প্রসেস তো আমরা পরীক্ষার সময় যেতে পারবো না, এটা আমি শুধু তোমাদের বোঝার সুবিধার জন্য দেখালাম। তাহলে পরীক্ষার সময় আমরা কি করতে পারি, সেই অল্টারনেটিভ মেথডটা চলো এবার দেখে নিচ্ছি। ইনক্রিজ কত করেছে তার স্যালারি? 1200। ঠিক আছে, তাহলে ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনক্রিজ কত হলো? 1200 টাকা 80%, যেহেতু 20%-এর ওপরে কোনো ট্যাক্স আমার ক্যালকুলেট হবে না, তাই আমরা কি 80%-এর ওপরে ট্যাক্স ক্যালকুলেট করব। 1200 আমার বেশি এখন স্যালারি পাচ্ছি, তো তার 80% আমরা ক্যালকুলেট করে পেয়ে গেলাম 960 রুপিস, মানে 960 রুপিসের ওপর তার কি বেশি ট্যাক্স এখন ক্যালকুলেশনটা হবে। তাহলে নাও ট্যাক্স পেইড অন ইনক্রিজড ইনকাম ইজ 960 ইন্টু 10%, সেখান থেকে কত পেয়ে গেলাম আমরা? 96। মানে 96 টাকা এখন তাকে কি বেশি দিতে হবে ট্যাক্স হিসেবে। ঠিক আছে, কিন্তু প্রশ্নে আরেকটা জিনিস বলা আছে যে পূর্বে সে যা ট্যাক্স দিত আর বর্তমানে যা দিচ্ছে সে দুটো কি সেম? কেন সেম? সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এই যে 96 রুপিস যে তার বেশি দিতে হতো, সেটা কোথায় অ্যাডজাস্ট হলো এখানে দেখো যে 12% থেকে 10%-এ তার কি ট্যাক্স অ্যামাউন্টটা, ট্যাক্সের রেটটা কি রিডিউস হয়ে গেছে। তাই যে 2% রিডাকশনটা পেলো ট্যাক্সে, সেই ক্ষেত্রে আমার কি এই 96 রুপিসটা অ্যাডজাস্ট হয়ে গেল। তাই বলতে পারি আমরা 2% অফ প্রিভিয়াস ট্যাক্সেবল স্যালারি ইজ ইকুইভ্যালেন্ট টু 96, মানে পূর্বের ট্যাক্সেবল স্যালারি 2% ইকুইভ্যালেন্ট টু হয়ে যাবে কি 96। ঠিক আছে, তাহলে 100% অফ প্রিভিয়াস ট্যাক্সেবল স্যালারি ইকুইভ্যালেন্ট টু 96 ইন্টু 100/2, সেখান থেকে কাটাকাটি করে আমরা পেয়ে যাচ্ছি 4800, মানে 4800, যেটা কি না 80% অফ হিজ টোটাল ইনকাম। যেহেতু 20% তো ট্যাক্স ফ্রি ছিল, তাই 80% অফ টোটাল ইনকাম হয়ে গেল 4800। তাহলে টোটাল প্রিভিয়াস ইনকাম কত হবে?
80% যদি হচ্ছে 4800 হয়, তাহলে 100% মানে হয়ে যাবে 4800 ইন্টু 100/80। সেখান থেকে কাটাকাটি করে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছি ভ্যালু 6000। ক্লিয়ার? 6000 কি আমার প্রিভিয়াস স্যালারি, তাহলে প্রেজেন্ট স্যালারি কত হবে? 1200 অ্যাড করে দেবো, প্রেজেন্ট স্যালারি হবে 6000 প্লাস 1200 মিনস 7200। ঠিক আছে? যদি বুঝতে পারো এই প্রসেসটা কিন্তু খুবই সহজ, খালি আমাদের বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে? আশা করছি অঙ্কগুলো ভালো লেগেছে। এবার তোমাদের জন্য এক্সারসাইজ হিসেবে নিয়ে আসছি কিছু কোশ্চেন্স। এখানে 10টা প্রশ্ন আগের ক্লাসের মতো আবার তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা সলভ করো, সলভ করে তোমাদের অ্যান্সারগুলো কমেন্ট বক্সে জানাও, এবং যদি এই কোশ্চেনগুলোর সম্পর্কে কিছু তোমাদের ডাউট থাকে বা কিছু কোয়ারিজ থাকে, তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে আমাদেরকে সেটা জানাতে পারো। আশা করছি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটিকে। স্টে টিউন টু আওয়ার নেক্সট ক্লাস অ্যান্ড কিপ ওয়াচিং এক্সাম অ্যানালিটিক্স। থ্যাংক ইউ।